নির্বাচন বাধাগ্রস্ত করতে ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ব নেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের লাদাখ। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জেনিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় বুধবার এবং মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শেরেবাংলা নগর, তেজগাঁও, বনানী ও উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস.এন. নজরুল ইসলাম। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। মিনিট কয়েক স্থায়িত্ব ছিল মিছিলটির। পরে পুলিশ এসে পানি ভবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে। এছাড়া ফার্মগেট, সংসদ ভবন, শেরেবাংলা নগর, হাতিরঝিল ও গুলিস্তান এলাকায় মিছিলের ভিডিও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে আওয়ামী লীগের কর্মী থাকলে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে এস.এন. নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালীন ও মিছিলের প্রস্তুতির সময় বুধবার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়। ঝটিকা মিছিলে অংশ নিতে ঢাকায় এসে গ্রেফতার হওয়াদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জের। অতিরিক্ত কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। ডিএমপির ধারাবাহিক অভিযানে এর আগে এই ধরনের মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এস.এন. নজরুল ইসলাম আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবেই সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করি। তিনি বলেন, পুলিশ আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দিচ্ছে। গোয়েন্দা নজরদারি চলছে। ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম, যুগ্ম কমিশনার অপারেশনস শহীদুল্লাহ ও ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালিবুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে। সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোকন কারাগারে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে গুলশান থানায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তোফায়েলের ভাতিজা স্বপন কারাগারে। রাজধানীর পল্টন থানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তোফায়েল আহমেদের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দক্ষিণ দিখলদিন ইউনিয়ন চেয়ারম্যান ইফতারুল হাসান ওরফে স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন মোহাম্মদ শেফাতুল্লাহর আদালতে এই আদেশ। তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মুহাম্মদ হাবিবুর রহমান। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন, তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার রাতে শাহজাহানপুর থানার গুলবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল এজেন্ডা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা। প্রায় সব বিশ্ব নেতাই তাদের ভাষণে এ বিষয়ে কথা বলছেন। আরব ও মুসলিম বিশ্বের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। অপরদিকে পশ্চিমা নেতারা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুললেও গাজায় গণহত্যা বন্ধের প্রশ্নে একমত। এমন পরিস্থিতিতেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। যুদ্ধের অন্যান্য দিনের মতোই মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর থেকে গত ২ দিন গাজায় ভয়াবহ হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী আল আহলি স্টেডিয়াম ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা হয়েছে।
ওই শিবিরে কেবল বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 65,419 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,67,000-এর বেশি। ধারণা করা হচ্ছে আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। রাজধানী লেতে এ নিয়ে বিরাজ করছে বিশৃঙ্খল পরিবেশ। জলবায়ু কর্মী ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশনে আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও দ্রুত পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। পরবর্তীতে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা এক সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে গোটা শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে আরও 70 জন। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। কিন্তু এর আগেই লে শহরে বিক্ষোভ করেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিবাদে অংশ নেওয়া অধিকাংশ ছিলেন তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী। তারা লাদাখকে পূর্ণ রাজ্য করো ও কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করো স্লোগান দিতে থাকেন। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সত্ত্বেও বিক্ষোভ ক্রমেই তীব্রতর হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য উচ্চ পর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেছেন। লাদাখের প্রতিনিধিদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল এবং তাদের দাবি দাওয়া খারিজ করে দেওয়া হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। লাদাখবাসীর বিশ্বাস, প্রতিশ্রুতি ভঙ্গের জন্য সরাসরি বিজেপি দায়ী। আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন, দাবি দেওয়া পূরণ না হলে আন্দোলন চলবেই। তারা পিছু হটবেন না, তাদের লড়াই থামবে না। লের জেলা ম্যাজিস্ট্রেট রমিল সিং কারফিউ ঘোষণা করেছেন। লাদাখের এই গণবিক্ষোভ বিজেপিকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। এছাড়াও ওয়াংচুক জানিয়েছেন এটি জেনজি বিক্ষোভ, এতে কংগ্রেসের কোনো হাত নেই। ওয়াংচুকের অনশন, দাবির মূল ভিত্তি। লাদাখের বিশিষ্ট প্রকৌশলী ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক টানা 15 দিন ধরে অনশনে আছেন। তার শরীর ভেঙে পড়ছে। অনশনে থাকা আরও 2 জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন মানুষ। তাদের প্রধান দাবি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং অঞ্চলটিকে সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা। 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হলে এখানকার জনজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা পাওয়া যাবে। ওয়াংচুকের এই উদ্যোগ লাদাখের তরুণ প্রজন্মকে বিশেষভাবে নাড়া দিয়েছে। তাদের অভিযোগ, 2019 সালে অনুচ্ছেদ 370 প্রত্যাহারের পর কেন্দ্র সরকার লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিলেও বাস্তবে উন্নয়ন বা অধিকার রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। উত্তেজনা বাড়িয়ে বিজেপি অফিসে আগুন ধরিয়ে দেওয়া। দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি বিজেপির লে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আশপাশের রাস্তায় ভাঙচুর চালানো হয়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়। উল্লেখ্য, 2019 সালে 5 অগাস্ট অনুচ্ছেদ 370 বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে একদিকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, অন্যদিকে লে ও কার্গিল মিলে গঠিত হয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। কিন্তু সেই সিদ্ধান্তের পর থেকেই এখানকার মানুষ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে আসছেন। কে সোনাম ওয়াংচুক? সোনাম ওয়াংচুক শুধুমাত্র একজন পরিবেশ কর্মী নন। তিনি লাদাখের শিক্ষা ব্যবস্থা ও সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ। তিনি প্রতিষ্ঠা করেছেন এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। প্রতিষ্ঠানটি লাদাখের গ্রামীণ শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। তার জীবন ও কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়েই বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের মূল চরিত্রটি লেখা হয়েছিল। সিনেমাটিতে আমির খানের চরিত্র রেঞ্চো আংশিকভাবে তার থেকে অনুপ্রাণিত হয়ে পর্দায় সামনে এসেছিল। শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তিনি 2018 সালের র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের বাংলা খবর সবার আগে পেতে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন।